সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি মতলব দেবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, অর্থাৎ অনলাইন ক্লাসের পক্ষ থেকে। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষিকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নেব। বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসটি দেখার আমন্ত্রণে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা করবে। প্রথমেই আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি দশম শ্রেণীর এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। প্রথমে আসো, আমি তোমাদের বোর্ডে দুটো শব্দ ব্যবহার করছি, তোমরা দেখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তুমি বলো কি করছো? লিখছ? তাহলে সে লিখে। কি লিখছ? তুমি কি লিখছ? আঁকছ? তাহলে সে আঁকে। আঁকে বা আঁকো, তুমি আঁকো, আমি বলছি তুমি আঁকো, অথবা সে আঁকে। সে আঁকে। সে খেলা করে। আরো বলা যায় সে কাজ করে। এক একজন কি এক একটা কাজ করে। কাজ করা, কোনো কাজ করাই হচ্ছে ক্রিয়া। কোনো কাজ করাটা কি ক্রিয়া। সে কাজ করে, সে খেলা করে, সে আঁকে, এই প্রত্যেকটাই হচ্ছে কাজ। অর্থাৎ আমরা জানবো যে বাংলা ভাষায় বহু কি রয়েছে। এই যে কাজ করা, অর্থাৎ বাংলা ভাষায় আমরা এখানে এই বিষয়টা, এই প্রাসঙ্গিকে যাচ্ছি যে বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। সেসব ক্রিয়াপদ, অর্থাৎ সেই সব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। অর্থাৎ বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সেই সব ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। এখানে কিন্তু বিভিন্ন ক্রিয়াপদ আমরা পাইলাম। সে কাজ করে একটা ক্রিয়াপদ, সে খেলা করে এটাও ক্রিয়াপদ, সে আঁকে এটাও ক্রিয়াপদ। তাহলে আমরা কি করলাম যে এখানে আমরা তিনটা বাক্য দিলাম, 1, 2, 3। তিনটা বাক্যের মধ্যে সে কাজ করে একটা করে একটা ক্রিয়াপদ, সে খেলা করে এটাও একটা ক্রিয়াপদ, সে আঁকে এটাও একটা ক্রিয়াপদ। তাহলে এখানে আমরা এটা সংজ্ঞাটা কি পেলাম? বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সেসব ক্রিয়াপদের মূল অংশটাই হচ্ছে কি ধাতু, অর্থাৎ ক্রিয়ার মূল অংশই ধাতু। তাহলে কি আমরা বুঝতে পারি যে আজকের আমাদের পাঠ ঘোষণা হচ্ছে ধাতু। আজকের পাঠ ঘোষণাটা হচ্ছে কি? ধাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আসি ধাতু কাকে বলে। ধাতু হচ্ছে বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সেসব ক্রিয়াপদের মূল অংশ হলো ধাতু। আবার এটাকে অন্য ভাষায় বলা যায় এটা ধাতু বা ক্রিয়ামূল। এটাকে ধাতুও বলা হয়, আবার ক্রিয়ামূল বলা হয়। আবার অন্য ভাষায় বলা যায় বা অন্য কথা বলা যায়, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টা অংশ পাওয়া যায়? দুইটা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, ধাতু বা ক্রিয়ামূল। আর আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে এখানে দেখো, এই যে কাজ করে, করটা হচ্ছে কর, এখানে কর যোগে এই করটা হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে বিভক্তি। সে খেলা করে, করেটা একই অর্থ। আঁকে, আঁক যোগ সরেয়া ক যোগ এ, তাহলে আটটা হচ্ছে কি? ধাতু, আর এটা হচ্ছে বিভক্তি। তাহলে আমরা কি জানলাম?
যে অন্য কথায় ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে কি ধাতু বা ক্রিয়ার মূল অথবা ক্রিয়ামূল। একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে এই ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে করটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আর আগটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, কিন্তু এই কর যোগ এটা হচ্ছে বিভক্তি। এখানেও আগটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, এটা হচ্ছে বিভক্তি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো যে আমরা ধাতুটা কোথা থেকে বের করে নিয়ে আসলাম, কীভাবে ধাতু কাকে বলে, ধাতু কয়টা অংশ আমরা সেটা পেলাম। তো এবার আসো যে আমরা যে জানলাম ধাতু বা ক্রিয়ামূল, ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই হচ্ছে ধাতু। ক্রিয়া মূল থেকে অর্থাৎ ক্রিয়াপদ থেকে কি বাদ দিলে, ক্রিয়া বিভক্তি যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেখানে থাকে ধাতু। যেমন করে একটি ক্রিয়াপদ, এই আমরা এতক্ষণ বুঝালাম এই করেটা হচ্ছে কি, করে একটা ক্রিয়াপদ। এই করটারই এখানে কর হচ্ছে ধাতু আর এ হচ্ছে বিভক্তি, এটা তো এতক্ষণ বোঝানো হলো। সুতরাং কর ধাতু এ বিভক্তি, কর ক্রিয়ার মূল ধাতু এবং এ হচ্ছে বিভক্তি। সুতরাং করটা হচ্ছে কি, ক্রিয়ার মূল ধাতু, আর এটা হচ্ছে বিভক্তি। এক্ষেত্রে আরেকটু বলা যায় যে প্রচলিত বেশ কিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার উপায়, বর্তমানকালের এখানে হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক শব্দটা মনে রাখো, বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক, আমি আবারও বলছি, বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার মূল লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে কর, খা, এগুলি হচ্ছে কি বর্তমানকালের অনুজ্ঞায়। আমি আবারও বলছি, প্রচলিত বেশ কিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার উপায় হচ্ছে বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার মূল লক্ষ্য করা যায়। যেমন কর, খা, যা, ডাক। হচ্ছে কর, খা, যা, ডাক, এগুলি হচ্ছে কি বর্তমানকালের অনুজ্ঞায় প্রচলিত অর্থে ক্রিয়ামূল চেনার উপায়। আমরা কিভাবে ক্রিয়ার মূল চিনব? এই ক্রিয়ার মূল চেনার উপায় হচ্ছে কর, খা, যা, ডাক, এটা হচ্ছে ক্রিয়ার মূল। এই কর কি করা, তারপর হচ্ছে খা, তুই ভাত খা, তারপর হচ্ছে তুই যা, ওকে ডাক, এরকম হচ্ছে। এগুলি হচ্ছে কি বর্তমানকালের অনুজ্ঞায় তুচ্ছার্থক মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার মূল লক্ষ্য করা যায়। এই ক্রিয়াগুলি হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ধাতু কাকে বলে, ধাতু সম্পর্কে তোমরা বুঝতে পারছো। ধাতু কাকে বলে, ধাতুর প্রকারভেদটা আমরা জানলাম, ধাতুর কয়টা অংশ আছে এটা আমরা জানলাম। এখন আমরা জানবো ধাতুর প্রকারভেদ সম্পর্কে। এখন আমরা কি জানবো? ধাতুর প্রকারভেদ সম্পর্কে। তো ধাতুর প্রকারভেদে আসো, দেখো ধাতু, এটা হচ্ছে কি ধাতু কয় প্রকার? ধাতুর হচ্ছে 3 প্রকার। ধাতুর প্রকারভেদ হচ্ছে ধাতু হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে মৌলিক ধাতু, মৌলিক ধাতু। 2 হচ্ছে সাধিত ধাতু। এক হচ্ছে মৌলিক ধাতু, 2 সাধিত ধাতু, আর 3 হচ্ছে সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু। এটাকে সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু বলা হয়। যৌগিক, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা জানলাম কি ধাতুর প্রকারভেদ। এই ধাতুর প্রকারভেদে আমরা জানলাম, ধাতুর প্রকারভেদে জানলাম ধাতু কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার ধাতুর মধ্যে এক জানলাম মৌলিক ধাতু, 2 হচ্ছে সাধিত ধাতু, আর 3 হচ্ছে সংযোগমূলক বা যৌগিক ধাতু। তো ঠিক আছে, আমরা আলোচনায় আসবো মৌলিক ধাতু কোনগুলি, মৌলিক ধাতু কাকে বলে। তাই মৌলিক ধাতু হলো যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না। আমরা জানি মৌলিক পদার্থকে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, ঠিক মৌলিক ধাতুটা এরকমই হচ্ছে। যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয় সেগুলি মৌলিক ধাতু। এগুলোকে আবার সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়। যেমন চল, পর, এরকম শব্দ হচ্ছে। যেমন এটা হচ্ছে মৌলিক ধাতু,
এই মৌলিক ধাতুর মধ্যে হচ্ছে যেমন চল, পর, নিচে কিন্তু হসন্ত আছে, চল, পর, খা, এগুলো হচ্ছে কি মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুগুলোকে বিশ্লেষণ করা যাবে না। চলকে বিশ্লেষণ করলে চল যোগ এরকম হবে না, তখন হয়ে যাবে চল, তাহলে কিন্তু ধাতু এবং ক্রিয়া বিভক্তি একসাথে যুক্ত হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে কি মৌলিক ধাতু হচ্ছে চল, পর, খা, এগুলো। যখন পর বলা হয় তখন কিন্তু পর, যখন যখন পর বলা হয় তখন পর যোগ, মানে ওরকম আমরা যাচ্ছি না। তাহলে কি কি আমরা থাকতেছি শুধুমাত্র মৌলিক শব্দের মধ্যে, মৌলিক ধাতুর মধ্যে। মৌলিক ধাতুটাকে বিশ্লেষণ করা যায় না। এই মৌলিক ধাতুগুলি হচ্ছে চল, পর, খা। আবার বাংলা ভাষায় আবার মৌলিক ধাতুকে আবার 3 শ্রেণীতে ভাগ করা যায়। এই বাংলা ভাষায় মৌলিক ধাতুটাকে আবার কয় শ্রেণীতে ভাগ করা যায়? 3 শ্রেণীতে ভাগ করা যায়। সেখানে হচ্ছে আমরা যখন এটা দিব মৌলিক ধাতুটাকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। মৌলিক ধাতু এটাকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? এই মৌলিক ধাতুটাকে আবার 3 শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে বাংলা ধাতু, এক হচ্ছে কি বাংলা ধাতু, ঠিক আছে? এক হচ্ছে বাংলা ধাতু, 2 হচ্ছে সংস্কৃত ধাতু, সংস্কৃত ধাতু, আর 3 হচ্ছে বিদেশাগত ধাতু। 3 হচ্ছে কি বিদেশাগত ধাতু, বিদেশাগত ধাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম কি, প্রথমে জানলাম মৌলিক ধাতু কাকে বলে। মৌলিক ধাতু হচ্ছে যাকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ বিশ্লেষণ করলে বা ভাঙলে অন্য কোনো কিছু পাওয়া যায় না, ওই মৌলিক ধাতুই পাওয়া যায়, সেটা হচ্ছে ধাতু, মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাংলা ধাতু, এক হচ্ছে বাংলা ধাতু, 2 হচ্ছে সংস্কৃত ধাতু, আর 3 হচ্ছে বিদেশাগত ধাতু। এখন আমরা জানবো বাংলা ধাতুটাকে। বাংলা ধাতু হচ্ছে যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি সেগুলো হলো বাংলা ধাতু। অর্থাৎ সংস্কৃত থেকে এটা সোজা পথ দিয়ে আসেনি, এটা একটু ঘুরে ফিরে আসছে, অর্থাৎ সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, সেগুলো হলো বাংলা ধাতু। যেমন কাক, যে আমরা এখানে বাংলা ধাতুর প্রকারভেদ আমরা বের করবো। বাংলা ধাতু হচ্ছে যেমন কাঠ, এগুলো হচ্ছে কি বাংলা ধাতু। কাঠ, এগুলো হচ্ছে কি বাংলা ধাতু। তাহলে এই বাংলা ধাতুগুলি আমরা পেলাম কোথা থেকে? সংস্কৃত ধাতু থেকে। বাংলা ধাতু কাঠ, আরো নাচ, এরকম একটা শব্দ নিতে পারি, নাচ, এগুলো হলো বাংলা ধাতু। এবার আমরা আসবো 2 নম্বর সংস্কৃত ধাতু। আমরা সংস্কৃত ধাতুতে আসলে যে বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন এখানে লিখলে এই বাংলা ধাতুকে আমরা 3টা শব্দ পেয়েছি। একটা হলো কাঠ, এটা হচ্ছে কাঠ, আর এটা হচ্ছে কি নাচ। আর এই সংস্কৃত ধাতুতে আমরা আবার কয়টা শব্দ পাচ্ছি? 3টা। যেমন ক্রি, গম, ক্রি ধাতু, গম ধাতু। একটা হচ্ছে কি ক্রি ধাতু, গম ধাতু, আর একটা হচ্ছে খা ধাতু। এখানেও খা ধাতু, এখানে ক্রি, গম, খা ধাতু, ঠিক আছে? তাহলে সংস্কৃত ধাতুকে আমরা প্রথমে পেয়েছি বাংলা ধাতুকে 3টা, বাংলা ধাতুরও কয়েকটা প্রকার আমরা পেয়েছি। বাংলা ধাতু আমরা জানলাম যে ক্রিয়ামূল সংস্কৃত থেকে, অর্থাৎ ধাতু বা ক্রিয়ামূল, যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে কি করেনি, সংস্কৃত থেকে সোজাসুজি আসেনি, সেগুলিকে বাংলা ধাতু বলে। এই বাংলা ধাতুর কয়েকটা ভাগ পেয়েছি আমরা। কি পেয়েছি? কাঠ, নাচ। এবার পেয়েছি আমরা সংস্কৃত ধাতু হচ্ছে বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত হয়েছে, অর্থাৎ বাংলা ভাষায় যেসব তৎসম ক্রিয়াপদের ধাতু প্রচলিত রয়েছে তাদের সংস্কৃত ধাতু বলে। যেমন ক্রি, গম, খা। এবারে আমরা আসবো সংস্কৃত আর সাধিত শব্দের মধ্যে। আমরা এই সংস্কৃত ধাতুর যে কয়েকটা প্রকারভেদ, মানে কিভাবে তৈরি করে, সেখানে দেখো।
যেমন সংস্কৃত ধাতু থেকে সাধিত ধাতু, আবার বাংলা ধাতু থেকে সাধিত ধাতু। সংস্কৃত থেকে সাধিত সাধিত সংস্কৃত থেকে সাধিত। সংস্কৃত ধাতুতে যদি অঙ্ক হয়, স্বরেয় অঙ্ক, সাধিত ধাতুতে হবে অঙ্কিত, অঙ্কিত, ঠিক আছে। সংস্কৃত ধাতুতে যদি হয় কৃত, যদি হয় কৃত, সাধিত ধাতুতে হবে কর্তন, সাধিত ধাতুতে হবে কি কর্তন। সংস্কৃত ধাতুতে যদি হয় কথ, সাধিত ধাতুতে হবে কথিত, বুঝতে পারছো? সাধিত ধাতুতে কি হবে? কথিত। সংস্কৃত ধাতুতে ছিল অঙ্ক, অঙ্ক থেকে অঙ্কিত, তারপরে ছিল কৃত, কৃত থেকে কর্তন, তারপরে ছিল কথ, কথ থেকে কথিত। এবারে আবার আমাদের হবে বাংলা ধাতু থেকে সাধিত ধাতু, বাংলা ধাতু থেকে সাধিত ধাতু। বাংলা ধাতু থেকে সাধিত ধাতুতে যদি আমরা করি তাহলে আখ থেকে, এই যে আখ আমরা এর আগে নিয়ে আসছিলাম, মুছে ফেলছি অবশ্য, আখ, আখ থেকে আকা, আ প্রত্যয় যোগ করে আকা, আখ থেকে আ প্রত্যয় যোগ করে কি করা হয়েছে? সাধিত শব্দ গঠন করা হয়। তারপরে হচ্ছে কাঠ, কাঠ হচ্ছে কি কাটা, কাঠ হচ্ছে কি কাটা। তো এখানে আমরা কি জানলাম? সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, তারপরে হচ্ছে সংস্কৃত ধাতু। তেমনি আমরা সংস্কৃত থেকে সাধিত কিছু তৈরি করে দেখালাম, আবার কি করলাম? বাংলা ধাতু থেকে সাধিত ধাতু তৈরি করে দেখালাম। অর্থাৎ আমরা কি শিখেছিলাম? ধাতুর প্রকারভেদ ছিল তিনটা, একটা ছিল মৌলিক শব্দ, একটা সাধিত, একটা সংযোগমূলক বা যৌগিক ধাতু। এই মৌলিক ধাতুকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, আমরা সেই তিনটা ভাগ করেছি। মৌলিক ধাতুর তিনটা ভাগ কি ছিল? মৌলিক ধাতুকে তিনটা ভাগে বিশ্লেষণ করা হয়েছিল। এই তিনটা ধাতুর একটা ছিল বাংলা ধাতু, একটা ছিল সংস্কৃত ধাতু, আরেকটা ছিল কি? আরেকটা ছিল বিদেশাগত ধাতু। তো আমরা এতক্ষণ মৌলিক ধাতু কাকে বলে সেটা দেখালাম, সাধিত ধাতু সেটাও দেখানো হলো। এবারে আমি যাব বিদেশাগত ধাতু সম্পর্কে। বিদেশাগত ধাতুতে আসে, বিদেশাগত ধাতুটা হচ্ছে প্রধানত হিন্দি বা কঞ্চিত আরবি, ফার্সি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে। আমি আবার বলছি, বিদেশাগত ধাতুটা হচ্ছে এরকম যে প্রধানত হিন্দি বা কঞ্চিত আরবি, ফার্সি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল কি হয় বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। সেগুলিকে কি বলা হয়? বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। যেমন বিখে মেঘে খায়, এটা কি? বিখে মেঘে খায়। এখানে মাঘ ধাতু হিন্দি থেকে আগত, মাঘ ধাতুটা কোথা থেকে? হিন্দি থেকে আগত। যেমন আবার এমন কতগুলো ক্রিয়ামূল রয়েছে, যেগুলো কি যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন। অর্থাৎ এই বিদেশাগত ধাতুতে এমন কিছু ক্রিয়ামূল রয়েছে যেগুলোর মূল মানে কোথা থেকে যে এটা উৎপত্তি হয়েছে সেটা নির্ধারণ করা কঠিন। এই ধরনের ক্রিয়ামূলকে বলা হয় মানে অজ্ঞাত ধাতু, অজ্ঞাত মূল ধাতু। অজ্ঞাত মানে অপরিচিত, যার কোনো মানে মূল নির্ণয় করা যায় না, অর্থাৎ কোথা থেকে এটা উৎপত্তি সেটা নির্ণয় করা যায় না। এটা হচ্ছে অজ্ঞাতমূলক ধাতু। এটা কি? অজ্ঞাতমূলক ধাতু। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করলাম? প্রথমে আলোচনা করলাম ধাতু কাকে বলে, ধাতু সম্পর্কে আমরা জেনেছি। ধাতুটা আমরা জেনেছি কি? ধাতু বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, যেসব ক্রিয়াপদকে পদের মূল অংশকে বলা হয়, অর্থাৎ সেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। আবার এক কথায় তুমি বলতে পারো ক্রিয়ার মূল অংশই ধাতু। ক্রিয়ার মূল অংশ কি? ধাতু। অন্য কথা আবার ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু, অর্থাৎ ক্রিয়ামূল অংশ ধাতু। সেখানে আমরা যা কি পেয়েছিলাম? ধাতুর প্রকারভেদ করেছি। ধাতুর প্রকার তিনটা আসছে, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর হচ্ছে সংযোগমূলক বা কি যৌগিক ধাতু। এই মৌলিক ধাতুটাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করেছি। সেখানে পেয়েছি কি?
মৌলিক ধাতু, বাংলা ধাতু, বাংলা ধাতুর আরেকটা হচ্ছে সংস্কৃত ধাতু, আর সর্বশেষ ছিল বিদেশাগত ধাতু। তারপরে আমরা বাংলা ধাতুকে আবার কী করলাম, বাংলা ধাতু সম্পর্কে জানলাম। বাংলা ধাতুর কিছু প্রকারভেদ আমরা খুঁজে পেয়েছি, মানে অর্থাৎ কোনগুলি বাংলা ধাতু সেরকম শব্দগুলি আমরা পেয়েছি কি কাঠ, কাঠ, নাচ। আবার পেয়েছি সংস্কৃত ধাতু, সেখানেও আমরা সংস্কৃত ধাতুগুলি পেয়েছি, যেমন প্রি, গম, খা। ঠিক আছে। আবার আমরা কি করেছি, সংস্কৃত থেকে সাধিত ধাতু বের করেছি, যেমন অঙ্ক, অঙ্ক থেকে অঙ্কিত, কৃত, কৃত থেকে কর্তন। আরও কি করেছি, কৃত থেকে কর্তন। তারপরে কি হচ্ছে কথ, কথ থেকে কথিত, এরকম আমরা বের করেছি। এ পর্যায়ে আমরা বাংলা থেকে সাধিত শব্দ আমরা করেছি, সেটা হলো আখ, আখ থেকে আঁকা, কাঠ, কাঠ থেকে কাটা। তারপর সর্বশেষ আমরা কি করেছি, বিদেশাগত ধাতু। সেই বিদেশাগত ধাতুগুলো এগুলি আসলে হিন্দি বা কঞ্চিত আরবি ফার্সি ভাষা থেকে যেসব ধাতু কি করেছে ক্রিয়ামূল বাংলা ভাষা গৃহীত হয়েছে, সেসব ধাতুগুলি ছিল বিদেশাগত ধাতু। অর্থাৎ বিদেশ থেকে আগত ধাতুকে বিদেশাগত ধাতু বলা হয়। এই বিদেশাগত ধাতুর মধ্যে আমরা পেয়েছি যেমন বিখে মেঘে খায়, এখানে মাঘ ধাতু হিন্দি থেকে এটা আগত, তাহলে হিন্দিটা কি বিদেশি ভাষা, এটা নিশ্চয়ই আমাদের দেশের ভাষা নয়, তাহলে আমরা সেটাও জানতে পেরেছি। এমন কতগুলো ক্রিয়ামূল রয়েছে যেগুলো কি, যাদের ক্রিয়ামূলের মূল ভাষা মানে নির্ণয় করা কঠিন, মানে কোথা থেকে যে আসছে সেটা জানা যায় না, সেগুলি আসলে অজ্ঞাতমূলক ধাতু। এই সম্পর্কে আমরা জেনেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো বা বুঝার চেষ্টা করছো। আসলে চেষ্টা অবশ্যই করা উচিত, চেষ্টা থাকলেই সফলতা অর্জন করা সম্ভব। আজকে প্রায় 1.5 বছর অতিবাহিত হলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত। না আমরা শিক্ষা দিতে পারছি, না তোমরা শিক্ষা নিতে পারছো। তা আমরা শিক্ষা দিতেও পারছি না, আর তোমরা নিতেও পারছো না। সবই মহান আল্লাহর ইচ্ছা। মহান আল্লাহ তাআলা আমাদের আজকে যে পর্যায়ে রেখেছে, আমাদের আশা এবং বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এবং আমরা মহান আল্লাহর বান্দা, এটুকু বিশ্বাস রাখতে পারি একদিন না একদিন নিশ্চয়ই আল্লাহ পৃথিবীটাকে সুন্দর পৃথিবীতে আবারও রূপান্তরিত করবেন, এটুকু আমরা আশা রাখতে পারি। তার জন্য আমাদের নামাজ রোজা করা উচিত, সত্য কথা বলা উচিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা নামাজ পড়বে, সত্য কথা বলবে, অন্যায়কে প্রশ্রয় দিবে না, অন্যায় জড়িত হবে না। এই পর্যায়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবে। তো তোমাদেরকে ক্লাস সুন্দরভাবে দিতে পারি না, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা অনেক দূরে। যেটুকু ক্লাস দেওয়ার চেষ্টা করি, আমি অন্তত আমার দৈনন্দিন রুটিনের বাইরেও আমি প্রতিদিনই ক্লাস, হয়তো সপ্তাহে 2-1টা বাদ থাকবে, অন্যান্য দিন প্রতিদিনই ক্লাস থাকবে। তোমরা যদি আমার একটা চ্যানেল আছে, ইচ্ছা করলে তোমরা আমার চ্যানেলে যদি সার্চ করো, তাহলে ইউটিউব চ্যানেল, আমার চ্যানেলটির নাম নাসরিন একাডেমি। যদি সেই একাডেমিতে তোমরা সার্চ করো, তাহলে আমার অন্যান্য ক্লাসগুলি পাবে। আশা করি সেখান থেকে তোমরা সংগ্রহ করে ক্লাসগুলি করবে। তাহলে তোমরা উপকার ছাড়াও মানে অপকৃত হবে না, উপকৃত হবে। তো এই আশা এবং এই বিশ্বাস তোমাদের কাছে রইল। এবং কোনো ক্লাস যদি তোমাদের প্রয়োজন হয়, যে তোমাদের একটা ক্লাস করা দরকার, তাহলে আমাকে অবশ্যই স্মরণ করবে, আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। আর যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা ফোন করবে, তাহলে অবশ্যই আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকার চেষ্টা করো, ভালো থাকবে এই আশা বিশ্বাস। এবং তোমাদের বাড়ির কাজ, আজকের ক্লাসটি সুন্দরভাবে খাতায় লিখবে। তোমাদের বাড়ির কাজ রইল, ধাতু কাকে বলে, ধাতুর প্রকারভেদ, মৌলিক ধাতুর প্রকারভেদও সংজ্ঞাসহ উদাহরণসহ খাতায় লিখবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আমি নাসরিন আক্তার। আল্লাহ হাফেজ।